আসসালামু আলাইকুম। গল্প শুরু করার আগে আমার পরিচয় দিয়ে নিই। আমি ইমন, বাসা রাজশাহী নওগাঁ, পড়াশোনা করি। যাই হোক, চলেন গল্পটা শুরু করি। আমি মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে। বাবা এক মুদি দোকানে কাজ করে। কোনো মতে আমাদের দিনপাত হয়। নার্সারি থেকে হাই স্কুল, কলেজ ইত্যাদি পেরিয়ে বর্তমানে আমি একটি বেসরকারি অফিসে চাকরি করি। মাস গেলে যা মাইনে পাই তা দিয়ে আমাদের সংসার চলে যায়। তবে কোনো শখ বা ইচ্ছে পূর্ণ করতে পারি না। এদিকে বাবারও বয়স বেড়েছে, তাই আর বাবাকে কাজে যেতে দিই না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার পাশ কাটিয়ে কত দামি দামি বাইক চলে যায়। আমি শুধু তাকিয়ে থাকি, ইস, আমারও যদি একটা বাইক থাকতো, তাহলে আজ কি হেঁটে হেঁটে 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাস ধরতে হতো, সোজা বাইকে করে কোম্পানি চলে যেতাম। উফ, সে ভাবনা বাস্তবে দেখে লাভ নেই আমার। স্বপ্নকে স্বপ্নের জায়গাতেই মানাই। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে বাসে উঠে আমি আমার কাজে চলে গেলাম। এই ছিল আমার নিত্যদিনের রুটিন। এরকমই একদিন আমি অফিস থেকে বাসে বাড়ি ফিরছিলাম। বাসে পরিচয় হয় আদ্রিয়ানা আভা নামের একটি মেয়ের সাথে। আর হ্যাঁ, এই মেয়েটাই হলো গল্পের মহারানী। তার পরিচয়টা আমি দিয়েই দিলাম। তার নাম জিম জাহান। বাসা রাজশাহী নওগাঁতে, পড়াশোনা করেন। সে মেয়েটা দেখতে ভালোই, একটু সামলা রাফা, ঠোঁটের উপর তিল, কোমর পর্যন্ত কালো কুচকুচে চুল। প্রথম দেখাতেই আমার ভালো লেগে যায় মেয়েটাকে। কিন্তু এইসব প্রেম ভালোবাসা আমাদের মতো মধ্যবিত্তদের জন্য না। প্রেম করতে গেলে টাকা লাগে। এখন যা দিনকাল, মেয়েরা মধ্যবিত্ত ছেলেদের পাত্তাই দেয় না। কি জানি এই মধ্যবিত্তরা আল্লাহর কাছে কি দোষ করেছিল। না পারি আমরা নিজের স্বপ্নের একটা বাইক কিনতে, না পারি একটা ভালো মোবাইল কিনতে, আর না পারি নিজের পছন্দের একটা মেয়ের সাথে প্রেম করতে। ভালো লাগার কথা বললেই মেয়েরা কি কাজ করো, স্যালারি কত, আর নানান কথা জিজ্ঞাসা করে বসে। যখন মেয়ে শুনবে আমি মাস গেলে মাত্র 16,000 টাকা মাইনে পাই, তখন মেয়েটা নিশ্চয় হেসে উড়িয়ে দিয়ে বলবে, নিজেরই তো দিনান্তে পান্তা ফুরাই, আবার প্রেম করার শখ আসে কোন অজানার তরিতে। যাকগে, কিসব ফালতু জিনিস ভাবছি আমি। বাস থেকে নামার পালা যে চলে এলো। সে মেয়েটাকে দেখার পর প্রায় 15 দিন কেটে গেছে। আবার একদিন মেয়েটাকে হঠাৎ দেখতে পেলাম। এবার মেয়েটা বসেছে আমারই পাশের সিটে। মেয়েটা আমাকে টাইম কত জিজ্ঞাসা করে, কিন্তু আমি এতে আতঙ্কিত হয়ে যাই। কারণ আমার না আছে হাত ঘড়ি, না আছে ভালো সেলফোন। আমার কাছে শুধু যে কিপ্যাড মোবাইলটাই আছে, সেটারও বোতামগুলির অবস্থা শূন্য ছাড়া। পাশে একটা মেয়ে বসে আছে, তার সামনেই ভাঙাচোরা মোবাইল বের করলে অনেকটাই সম্মানে লাগে। চুপটি করে লুকিয়ে পকেট থেকে মোবাইল বের করলাম। টাইম দেখে মেয়েটাকে জানালাম এখন সময় 6টা 45 মিনিট। এবার সেই মেয়েটার প্রতি আমার আগ্রহ অনেক বেড়ে যায়। এরপর 3 মাসের মধ্যে মেয়েটার সাথে আমার 8 বার দেখা হয়। এর মধ্যে 3 বার মেয়েটা আমার পাশের সিটে বসেছে। সবই হিসেব কষে রেখেছিলাম আমি। একদিন অফিস থেকে সবে বেরিয়েছি আমি, হুট করে দেখি সেই বাসের মেয়েটা আমার পথ আগলে দাঁড়িয়ে আছে। এই রে, মেয়েটা বুঝি ধরে ফেলেছে যে আমি তাকে চুপি চুপি ফলো করি। এবার নিশ্চয় মেয়েটা আমার বসকে বলবে, তারপর থানা পুলিশ, এরপর চাকরিটাও বুঝে যাবে। কিন্তু আমার সাথে যা হলো আমি তো মোটেও ভাবতে পারিনি। মেয়েটা এসে আমাকে সরাসরি বলল, কি ব্যাপার, চুপি চুপি আমাকে দেখো কেন? না মানে সেরকম কিছু না। আমাকে ভালো লাগে? যদি কাউকে ভালো লেগে থাকে তাহলে তাকে সরাসরি বলে ফেলাই ভালো। যাই হোক, তুমি তো বললে না, তা আজ না হয় উত্তরটা নাই দিলে। কাল রবিবার, অফিস বন্ধ, ঠিক 4টায় নওগাঁ জলিলে পার্কে চলে আসবে। পরের দিন আমি সেই নওগাঁর খুবই পরিচিত নেতা জননেতা জলিলের পার্কে গিয়ে দেখলাম মেয়েটা একটা বেঞ্চে বসে আছে। আমি কাছে যেতেই মেয়েটা বলল, দেখো, আমি অনেক স্পষ্টবাদী, কিছু লুকোতে পছন্দ করি না। আমি সরাসরি বলছি, তোমাকে আমার ভালো লেগেছে। তোমার কোনো কিছু বলার থাকলে বলতে পারো। এবার আমি বলতে শুরু করলাম, আমি মধ্যবিত্ত, আমার ইনকাম অনেক কম। মাস গেলে যা টাকা পাই তা দিয়ে আমাদের 3 জনের চলে যায়। 3 জন মানে? মা, বাবা আর আমি। হ্যাঁ, তোমাকেও আমার ভালো লাগে, কিন্তু আমার পক্ষে একজন মেয়ের পিছনে এত টাকা খরচ করা সম্ভব নয়। খরচ করতে কে বলেছে? আমি কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবার খাওয়াতে পারবো না। আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে 10 টাকার ফুচকা খেয়ে খুশি থাকতে পছন্দ করি। তাছাড়াও রেস্টুরেন্টের খাবারে আমার অ্যালার্জি হয়।
প্রতিদিন নতুন নতুন গিফট দিতে পারবো না। কে বলেছে গিফট দিতে? আমার সাথে প্রতিদিন দেখা করতে তো পারবে। মাস গেলে আমার শপিং করাতে নিয়ে যাওয়ার সামর্থ্য নেই। মাস গেলে 20 টাকা দিয়ে একটা গোলাপ তো কিনে আনতে পারবে। আমি মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো না, কারণ মোবাইলে রিচার্জ কম থাকে। মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বললে আমি পছন্দ করি না। শেষ কথা, অফিসে যেতে যদি দেরি হয় তাহলে আমার চাকরিটা হয়তো চলে যাবে। তাই আমার পক্ষে প্রতিদিন দেখা করা সম্ভব নাও হতে পারে। আলাদা করে দেখা করার কোনো প্রয়োজন নেই। বাসে আমাদের এখন প্রতিদিনই দেখা হবে, পাশাপাশি বসে গল্প করব। ব্যাস, আমি এতেই খুশি। আমি তো অবাক হয়ে গেলাম, কিভাবে মেয়েটা আমার এত কিছু মানিয়ে নিল। এই সত্যি ভাবার বিষয়, বর্তমান দিনেও এরকম মেয়ে পাওয়া সম্ভব? এভাবে দেখতে দেখতে আমার আর আভার প্রেম শুরু হয়। কেটে যায় 3টি বসন্ত। এবার পরস্পরের আরও কাছে আসার পালা। পরিবার থেকে আমাদের কোনো বাধারই সম্মুখীন হতে হয়নি। আভার পরিবারের কথা, মেয়ে যদি চায় সে ইমনের সাথে ভালো থাকবে, তাহলে আমরাও অবশ্যই চাই ইমনই যেন তার জীবনসঙ্গী হয়, কারণ মেয়ের সুখেই আমাদের সুখ। তারপর ভালো একটা দিন দেখে আমাদের বিয়ে হলো এবং দেখতে দেখতে আমাদের বিয়ের 2 বছর কেটে গেল। এই 2 বছরে আমাদের সম্পর্ক আরও অনেক বেশি মজবুত হয়েছে। পরস্পরকে আরও বেশি ভালোভাবে বুঝতে শিখেছি। আভা নিজেকে অনেকটা মানিয়ে নিয়েছে। এদিকে আমারও জন্মদিন চলে এলো। আমি অফিস থেকে বাড়ি ফিরতেই সবাই হ্যাপি বার্থডে বলে চেঁচিয়ে ওঠে। তোমার জন্য একটি বিশেষ উপহার আছে, চোখ বন্ধ করো। এরপর আভা আমাকে একটি বাইকের সামনে নিয়ে যায়। আমি বাইক দেখে অবাক হয়ে বললাম, এটা কার বাইক? তোমার বাইক। আমার? এত টাকা কই থেকে আসলো? তুমি আমাকে প্রতি মাসে হাত খরচের জন্য যে টাকাটা দিতে, সেই টাকা আমি খরচ করিনি। টাকাগুলো জমিয়ে রেখেছিলাম, আর আমার আগে থেকেই জমানো কিছু টাকা ছিল। বাকি টাকাটা বাবা দিয়েছেন। আভার কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমি কোনো দিন আশাও করিনি যে বাইকে চেপে অফিসে যেতে পারবো। আভা, তুমি আমার স্বপ্নটা পূরণ করছো। আমি মনে মনে ভাবতে থাকলাম, না, সব মেয়েরা টাকা খোঁজে না, কিছু কিছু মেয়েরাও ভালোবাসাও খোঁজে। আমি আভার স্বামী। আমার কাছে টাকা নেই জেনে বিরিয়ানি খাওয়ার কথা ছেড়ে দিয়ে বলে, আমার ওইসব খেলে অ্যালার্জি হয়। পরিবর্তে 5 টাকার ছোলা ভাজা খেতে খেতে তোমার হাত ধরে বাড়ি ফিরবো। ঈদের সময় আমি দামি শাড়িটা কিনে দিতে চাইলে বলে, আমার ভারী শাড়ি পরতে ভালো লাগে না, সাধারণ মানের একটা কাপড় হলেই হবে। এমনকি দিন শেষে আমার মুখের সারা দিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা কৌতূহল ভরে শোনে। এরকম স্ত্রী যদি প্রতিটা ছেলের কপালে জুটত, না জানি কত শান্তি থাকতো পৃথিবীতে। অনেক টাকা দিয়ে কি হবে যেখানে সুখ নেই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, কথায় কথায় ঝগড়া, বিবাদ, দ্বন্দ্ব লেগে থাকে, অভিমান হয়। তার চেয়ে বরং আমার এই মধ্যবিত্তের জীবনই অনেক ভালো। এইসব কথা ভাবতে ভাবতে কতক্ষণ পর্যন্ত যে আমি আভাকে জড়িয়ে ধরেছিলাম তা আমি নিজেও জানি না। আসলে মধ্যবিত্তদের স্বপ্ন পূরণের জন্য কোটি টাকা না থাকলেও স্ত্রী এবং স্বামী যদি খাঁটি হয়, তাহলে সঠিকভাবে সংসার করা আর দুইজনের প্রতি ভালোবাসাটাও বেশ ভালোই জমে। যাই হোক, গল্পটা এতটুকুই ছিল। যদি ভালো লাগে, ভালোবাসার জায়গা থেকে সাপোর্ট করবেন। আপনাদের প্রতি আমার ভালোবাসা যাপন করতেছি। ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম।